হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। আমাদের ডেইলি রাত 8টার যে ক্লাসটা বন্ধ ছিল তার কারণ বিগত 16 তারিখ থেকে টেলিগ্রাম কিন্তু ইন্ডিয়াতে ব্যান হয়ে গেছিলো ওই নিট পরীক্ষার জন্যে। তো ওটা আজকে থেকে আবার শুরু হয়েছে। তো যেহেতু প্রত্যেক ক্যান্ডিডেটদেরকেই আমরা টেলিগ্রামে জয়েন করে রাখি এবং সেখান থেকে সমস্ত ক্লাসের নোটিফিকেশন দিই, সেই কারণেই কিন্তু আমাদের ক্লাসটা এই কিছুদিন বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। তো আজকে থেকে আবার শুরু হয়ে যাচ্ছে আমাদের ডেইলি রাত্রি 8টার ক্লাস, যেখানে তোমরা প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের সমস্ত বিষয়গুলোকে ক্লাসগুলো করতে পারবে। তো এবার আমাদের যে ক্লাসটা চলছিল 13 অবধি আমরা করেছি, আজকে ক্লাস নাম্বার 14 এবং আজকে আমাদের টপিক হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। আমরা এখানে শুধুমাত্র টপিক ডিসকাশন নয়, তার পাশাপাশি সেই টপিকের থেকে আসা বিগত বছরের প্রশ্নগুলোকেও আলোচনা করি। আজকে আমরা দেখব ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। আমরা যদি একটা ক্লাসরুমে দেখি, সেই ক্লাসরুমে মনে করো 30 জন বাচ্চা রয়েছে তোমার ক্লাসরুমে। এবার সেই 30 জন বাচ্চা কিন্তু 30টা আলাদা ফেস, ওরা 30টা আলাদা ফ্যামিলি থেকে আসে, ওরা হয়তো 4টা বা 3টা বা 4টা পাড়া থেকে আসে। তার মানে ওদের প্রত্যেকের মধ্যে একটা কি রয়েছে বলতো, ব্যক্তিগত পার্থক্য রয়েছে। প্রত্যেকের কথাবার্তার ধরন আলাদা, প্রত্যেকের গলার স্বর বাচ্চাদের প্রায় একই থাকে, বাট যখন তারা অ্যাডোলেসেন্স পার করে তখন তাদের গলার ভয়েস চেঞ্জ হয়, টোন চেঞ্জ হয়। তাদের পোশাক পরিচ্ছদ, যেহেতু স্কুলে ইউনিফর্ম সবার সেম, বাট তাদের পোশাক পরার ধরন আলাদা, তাদের হেয়ার স্টাইল আলাদা। অর্থাৎ তাদের মধ্যে অনেক রকমের, এটা তো আমি বললাম বাহ্যিক, তার মধ্যে এবিলিটিগত পার্থক্য রয়েছে, পারদর্শিতাগত পার্থক্য রয়েছে, কর্মদক্ষতাগত পার্থক্য রয়েছে। এই সব মিলিয়ে ব্যক্তিগত পার্থক্য। তো ব্যক্তিগত পার্থক্যটা কি? একই বয়স, একই শ্রেণী বা একই পরিবেশে থাকা ব্যক্তিদের মধ্যে বুদ্ধি, আচরণ, আগ্রহ, দক্ষতা, ব্যক্তিত্ব, আবেগ, শারীরিক গঠন, শেখার গতি ইত্যাদির যে পার্থক্য দেখা যায় তাকেই বলা হয় ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। অর্থাৎ বাচ্চাদের মধ্যে শেখার যে পার্থক্য বা বোঝার যে পার্থক্য ইত্যাদি যে দেখা যায়, এগুলোকেই বলা হয়েছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, বা যেটাকে আমরা বলি ব্যক্তি পার্থক্য বা ব্যক্তিভেদে পার্থক্য। এইবার দেখি বলেছে, আরেকটু টেনে দিই তাহলে গোটা ছবিটা চলে আসবে। বলেছে ব্যক্তি বিশেষের মধ্যে শারীরিক, সেটা হতে পারে ওজনগত, উচ্চতাগত, সক্ষমতাগত; মানসিক, সেটা হতে পারে আইকিউ লেভেল কারো খুব ভালো, কারো মাঝারি, কারো কম; বৌদ্ধিক, এটা হচ্ছে প্রবলেম সলভিং, সে কতটা সমস্যা সমাধান করতে পারছে; আবেগীয় মানে ইমোশনাল আউটবার্স্ট কেমন, নাকি সে ইন্ট্রোভার্ট, নিজের মধ্যে থাকতে ভালোবাসে; এবং সামাজিক বৈশিষ্ট্য মানে সে মানুষের সঙ্গে কিভাবে আচরণ করছে, কিভাবে মেলামেশা করছে, কিভাবে একের সাথে অপরের বা একজন আরেকজনের সঙ্গে কি করে ইন্টারাক্ট করছে, সমস্ত কিছু মিলেই এই বৈশিষ্ট্যের পার্থক্যকে ব্যক্তিগত পার্থক্য বলা হয়। সব শিশু একরকম নয়, এই ধারণাই ব্যক্তিগত পার্থক্যের ভিত্তি। সব শিশু একরকম নয়, এটা তো বেসিক ব্যাপার। এখানে দেখো একটা ছবিতে একজন ম্যাম, এখানে দেখো একজন বাচ্চা, 2, 3, 4, 5, 6, 7, 8, দেখো এখানে বাচ্চাগুলোর উচ্চতাগত পার্থক্য রয়েছে, তাদের স্কিন টোন গত পার্থক্য রয়েছে। আমি রেসিজমের কথা বলছি না, বাট আমি বলছি তাদের পার্থক্যগুলো। কারো হাইট, কারো ওয়েট, কারো পোশাক আশাক। এটা যদি বলে একটা টিউশন ক্লাস বলতে তাহলে হলো রিমেডিয়াল ক্লাস, সেখানে ইউনিফর্ম পরে আসার ব্যাপার নেই, তো সেখানে তারা নর্মাল ড্রেস পরে এসেছে। তাহলে দেখো এদের মধ্যে পার্থক্য কিন্তু দেখা যাচ্ছে। এই পার্থক্যগুলো আমরা বেসিক্যালি কিভাবে দেখি? কারোর মধ্যে বুদ্ধির পার্থক্য থাকে, অর্থাৎ কেউ প্রবলেম সলভিং খুব ভালোভাবে করতে পারে, কেউ প্রবলেমটা চট করে ধরতেই পারে না। আগ্রহগত পার্থক্য থাকে। এবার কারো কারো কি হয়, ইন্টারেস্ট, পড়াশোনার প্রতি ইন্টারেস্ট, আগ্রহ, সেটা অনেকের বেশি থাকে, অনেকের কম থাকে। দক্ষতার পার্থক্য, অর্থাৎ যেটাকে আমরা বলি এবিলিটি, কে কতটা পারছে, কে কতটা পারছে না, সেই বিষয়টা। তারপরে কি আছে, শারীরিক গঠনের পার্থক্য, মানে তাদের যে ফিজিক্যাল যে একটা স্ট্রাকচার, কেউ লম্বা, কেউ বেটে, কেউ মাঝারি গঠনের, কারোর বলিষ্ঠ মাসেলস, কারো আবার তা নয়। তো এই পার্থক্যগুলো কিন্তু দৃশ্যমান। শেখার গতির পার্থক্য, যেহেতু বৌদ্ধিক পার্থক্য থাকবেই, তাহলে শেখার গতিরও কিন্তু পার্থক্য থাকবে, অর্থাৎ এক একজন এক এক স্পিডে শিখবে, এক একজন এক এক রকমভাবে শিখবে। আর আবেগ ও আচরণগত পার্থক্য, মানে কেউ একটুতে কেঁদে দিচ্ছে, কেউ আবার সহ্য করছে, কেউ খুব হাসাহাসি করছে, কেউ আবার মন গোমরা করে বসে থাকছে। তো তাদের মধ্যে কিন্তু ইমোশনাল, বা যেটাকে আমরা বলি, আমরা কি বলি, ইমোশনালকে আমরা বলি হচ্ছে প্রাক্ষোভিক বা প্রক্ষোভ, এটা হচ্ছে ইমোশন, ঠিক আছে। আবার আমরা দেখি কখনো কখনো প্রেষণাকে আমরা বলি হচ্ছে মোটিভেশন।
তো এই শব্দগুলো কিন্তু বারংবার আসবে, ঠিক আছে? তাহলে প্রক্ষোভ হচ্ছে ইমোশন, আর প্রেষণ হচ্ছে মোটিভেশন। বোঝা গেল? তাহলে একই ক্লাসে কেউ দ্রুত শেখে, কেউ ধীরে শেখে, কেউ গণিতে ভালো, কেউ আবার গান খেলাধুলায় ভালো। অর্থাৎ আমি এর আগের দিন একটা এক্সাম্পল দিয়েছিলাম, যেটা খুব কমন এক্সাম্পল, আমরা প্রায় দিনই দেখতে পাই, যে কি যে যে কি সেটা হচ্ছে একটা রেস করা হয়েছে, যে দৌড়ে গিয়ে গাছে কে উঠতে পারবে সেই রেসের মধ্যে পার্টিসিপেট করছে একটা বাঁদর, একটা হাতি, একটা কুমির। তাহলে ব্যাস দেখা যাচ্ছে সেই বাঁদরটা ফার্স্ট হয়ে যাচ্ছে গাছে উঠতে। কিন্তু যদি বলা হতো গাছটা উপরে কে ফেলতে পারবে, সেখানে হাতি ফার্স্ট হয়ে যেত। আবার যদি বলা হতো যে এই পাশে নদীতে কে বেশি সাঁতার কাটতে পারবে, সেখানে কুমির ফার্স্ট হয়ে যেত। অর্থাৎ ওই তিনটা প্রাণীর মধ্যে তিনজনের আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি এবিলিটি রয়েছে, এটাকে আমরা বলি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ঠিক আছে? তো প্রত্যেক মানুষ আলাদা ও স্বতন্ত্র, ব্যক্তিগত পার্থক্য হলো মানুষের বিভিন্ন ক্ষমতার পার্থক্য, ঠিক আছে? চলো, ব্যক্তিগত পার্থক্যের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই। ক্যারেক্টারিস্টিক্স, কিছু বৈশিষ্ট্য কি? সর্বজনীন বা ইউনিভার্সাল, সব মানুষের মধ্যেই পার্থক্য আছে, সেটা সব মানুষের মধ্যেই কি রয়েছে, পার্থক্য রয়েছে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস সবার মধ্যে থাকবে। এইবার একই পরিবেশের মধ্যে যদি আমরা দেখি, মনে করো আজকে তোমার যেই পাড়াতে বা যেই লেনে বা যেই গলিতে তোমার বাড়ি, সেখানে 10টা 15টা বাড়ি আছে, সেই প্রত্যেকটা বাড়িতে কম বেশি বাচ্চা আছে, দেখবে প্রত্যেকের মধ্যে কিন্তু একটা আলাদা 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 কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবেই। যারা অবজার্ভ করতে পারে তারা দেখতে পাবে, এটা স্বাভাবিক। অর্থাৎ পার্থক্য থাকাটাই স্বাভাবিক। সবাই যদি একই রকম দেখতে হয়, সবাই যদি একই কাজে পারদর্শী হয়, তাহলে তো ওই বিবিধতা থাকলো না, আর ডাইভার্সিটি থাকলো না, তাই না? তারপরে কি? বহুমাত্রিক মানে মাল্টি ডাইমেনশনাল, এটা শারীরিক, মানসিক, আবেগীয়, সামাজিক। আমরা প্রথমে সংজ্ঞা পড়ার সময় ব্যাপারটা বললাম, এই যে মাল্টি ডাইমেনশনাল, কেউ মানসিকভাবে সক্ষম, সক্ষম বলবো না কথাটা, তাহলে অন্য টপিকে চলে যাচ্ছি এবার। অর্থাৎ মানসিকভাবে এক একজনের পরিসর এক এক রকম, আবেগগতভাবে এক একজনের ইমোশনাল আউটবার্স বা ইমোশনাল ক্যাপচার বা ইমোশনাল রিজার্ভ এক এক রকম, শারীরিকভাবে এক একজন এক এক রকম, সামাজিকভাবে এক একজন এক এক রকম। আবার কি আছে? পরিবর্তনশীল বা ডাইনামিক। পরিবর্তনশীল বা ডাইনামিক কি? সেটা হচ্ছে এক একজনের হাইট, মনে করো আজকে যেই বাচ্চাটার বয়স ছিল 2, সে 8 বছর গিয়ে এরকম হাইট হয়ে গেছে। আবার কোনো কোনো বাচ্চা দেখা গেলো 8 বছরে এই হাইটটা রয়েছে। অর্থাৎ এদের মধ্যে কিন্তু ডাইনামিক বা পরিবর্তনশীল, বা সেটা হতে পারে যে বড় হতে হতে তাদের মধ্যে কিন্তু একটা হাইটগত পার্থক্য লক্ষ্য করা যায়। সবাই একই পরিমাণ হয়, কিন্তু ক্লাসরুমে দেখা গেল ক্লাস 3 ক্লাস 2 সবাই একই রকম হাইট, অ্যাভারেজ সবার হাইট সমান, প্রায় সমান, ঠিক আছে? পরিমাপযোগ্য বা মেজারেবল, পরিমাপ করা যাচ্ছে, তার জন্য আমরা কিন্তু আইকিউ টেস্ট করি, ইন্টেলিজেন্ট কোশ্চেন টেস্ট, যেটা স্কিল ডেভেলপমেন্টের জন্য স্কিলের ক্ষেত্রে আমরা করি, এবং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। মানুষের মধ্যে পার্থক্য থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক, ঠিক আছে? তাহলে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসটা আমরা বুঝলাম, ব্যক্তিগত পার্থক্যের যে বৈশিষ্ট্য সেটা আমরা বুঝলাম। এবার ব্যক্তিগত পার্থক্যের ক্ষেত্র, ব্যক্তিগত পার্থক্যগুলো কোন কোন দিকে, কোন কোন পরিসরে, কোন কোন জায়গায় আমরা দেখতে পাই। সবার প্রথমে আমরা কি দেখব? শারীরিক পার্থক্য। যেমন আমি ছোট থেকে WWE খুব পছন্দ করতাম, ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট, প্রথমে WWF ছিল। এই WWEতে আমি দেখতে পেতাম যে কোনো একজন রেসলার সে নর্মাল হাইট, আবার কোনো একজন রেসলার একদম দৈত্যাকার। যেমন আমাদের ইন্ডিয়ার দ্য গ্রেট খালি, তার হাইটটা 7 ফিট প্লাস, ঠিক আছে, 7 ফিট প্লাস ছিল, তাহলে সে বাকি রেসলারদের থেকে অনেকটা লম্বা ছিল। অর্থাৎ এই শারীরিক পার্থক্য, অর্থাৎ ওই রিংয়ের মধ্যে যখন তারা একে অপরের সঙ্গে লড়াই করছে, ওই তাদের এটা চোখে পড়ছে যে কেউ খুব মাস্কিউলার, কেউ খুব, কারো খুব এজিলিটি বেশি, কেউ আবার অনেক বেশি লম্বা, ঠিক আছে? তো এইটা হচ্ছে শারীরিক পার্থক্য, মানে এক একজনের সঙ্গে আরেকজনের যেটা দৃশ্যমান, যেটা দেখা যায়, সেটা ওজন হতে পারে, সেটা স্বাস্থ্য হতে পারে, গঠন হতে পারে, যেটা দেখা যায়। দ্বিতীয়ত আমরা যে বুদ্ধিগত পার্থক্য, আইকিউ, ইন্টেলিজেন্ট কোশ্চেন্টের পার্থক্য। আমরা আইকিউ নিয়ে আগে ক্লাস করেছি, বুদ্ধি নিয়ে ক্লাস করেছি, মনোবিদ স্টার্ন, টারম্যান, ঠিক আছে, স্টার্নবার্গ, এদের আমরা সম্পর্কে পড়েছি। তো আইকিউর পার্থক্য থাকলে সেটা পার্থক্য, এবং শেখার ক্ষমতা। ক্লাসরুমে 30 জনকে তুমি যখন পড়াচ্ছ, তোমার টপিকটা দেখা গেলো 5 জন একদম নিমেষের মধ্যেই বুঝে যাচ্ছে, তুমি একবার বলাতে বুঝে যাচ্ছে। আর দেখা গেল শেষের 8 জন, তারা তুমি বারংবার বোঝানোর পরও তারা বুঝতেই পারছে না। তবে শেখার পার্থক্য তাদের মধ্যে কিন্তু রয়েছে। আগ্রহগত পার্থক্য, কেউ গান ভালোবাসে, কেউ খেলাধুলা। দেখবে কিছু কিছু গার্জিয়ানকে আমি দেখেছি, ব্যক্তিগতভাবে বলছি, আমি কাউকে আমি ছোট করার জন্য বলছি না, দেখেছি যে তারা কি করছে, তাদের ছেলেকে বা মেয়েকে ছোটবেলা থেকে
ডান্স করতে খুব পছন্দ করে। কেন? কারণ হচ্ছে টিভি খুললেই সেটা হিন্দি এন্টারটেনমেন্ট টেলিভিশন হোক বা বাংলা মানে বিনোদনমূলক কোনো সিরিয়াল হোক বা টিভি শো হোক, রিয়েলিটি শো হোক, সেখানে নাচ করতে দেখেছে কোনো বাচ্চাকে এবং তার মনে হয়েছে যে আমার ছেলেটাকে বা আমার মেয়েটাকেও, বেসিক্যালি আমার মেয়েটাকেই আমি নাচ শেখাবো। তো এবার কি দেখা গেল, বাচ্চাটাকে নাচ শেখানো হয়েছে। প্রথমে বাচ্চাটার নাচ শেখার কোনো ইচ্ছা নেই, বিন্দুমাত্র ইচ্ছা নেই, তাকে জোর করে করে নাচ করানো হয়েছে। 4 থেকে 5 বছর নাচ করানো হয়েছে। করানোর পর বাচ্চাটা এখন নাচে অনেক বেশি পারদর্শী এবং খুব ইন্টারেস্ট পায়। অর্থাৎ কেউ গান ভালোবাসে, কেউ নাচ ভালোবাসে। এইবার কি করলো সেই গার্জিয়ানটা, তার নাচটা বন্ধ করে দিল। কেন? কারণ তার নাকি লেখাপড়ায় প্রবলেম হচ্ছে। তো এই যে আগ্রহগত পার্থক্যগুলো কিন্তু সবসময় যে বাচ্চাটা নিজের থেকে আসবে তা নয়, এটা কিন্তু গার্জিয়ানরাও সেটাকে তৈরি করে। অর্থাৎ সেই বাচ্চাটার প্রথমে ইচ্ছা না থাকা সত্ত্বেও তার গার্জিয়ানরা তাকে পুশ করলো। যখন সেই বাচ্চাটা নাচ করতে ভালোবাসছে, শুরু করে দিয়েছে, তখন তার বাড়ির লোক বললো কি না, এখন বড় হয়েছে, এখন পড়াশোনার দিকে মন দাও, এখন নাচ আর করতে হবে না। ড্রয়িংয়ের ক্ষেত্রেও তাই দেখেছি, অনেকের সময় খেলাধুলার ক্ষেত্রে তাই দেখেছি। তো এই বিষয়গুলোও কিন্তু ব্যক্তিগত পার্থক্যকে নির্দেশ করে। এইভাবে আবেগীয় পার্থক্য, কেউ খুব রেগে যায়, কেউ খুব শান্ত, কেউ খুব হাসি খুশি, ঠিক আছে, আবার কেউ খুব ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানে হচ্ছে যে আত্মকেন্দ্রিক, ঠিক আছে, যে আত্মকেন্দ্রিক। এবং ব্যক্তিগত পার্থক্য, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, এই যে ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট। কেউ নিজে দেখবে, এমন কোনো বাচ্চা আমরা দেখি কখনো কখনো যারা চুপ করে থাকে, যারা কোনো কথা বলে না, ঠিক আছে, যারা চুপ করে বসে থাকে। কেন? তারা না নিজেকে প্রকাশ করতে সাহস পায় না, নিজেকে প্রকাশ করতে ভয় পায়, নিজের মনের মধ্যে তাদের অনেক কিছু চলতে থাকে। আর যারা এক্সট্রোভার্ট তারা সবকিছুতে তারা পার্টিসিপেট করে, সব ব্যাপারে তারা কথা বলে। এবং শেষে হচ্ছে শিক্ষাগত পার্থক্য, এবং এই সবগুলোই এই শিক্ষাগত পার্থক্যকেই নির্দেশ করে। তো এটা নিয়ে যেই ছবিটা রয়েছে সেখানে দেখো শারীরিক পার্থক্য রয়েছে, কেউ কারো হাইট কম, কারো হাইট বেশি। আগ্রহগত পার্থক্য, কেউ গানে ভালো, কেউ খেলাধুলা ভালো, কেউ আবার ওই অ্যাস্ট্রোনমিক্যাল বিষয়গুলোতে খুব পারদর্শী বা ইচ্ছা তাদের রয়েছে। আবেগীয় পার্থক্য রয়েছে তাদের মধ্যে, ঠিক আছে, বুদ্ধিগত পার্থক্য রয়েছে, আগ্রহগত পার্থক্য রয়েছে, ব্যক্তিগত পার্থক্য রয়েছে এবং শিক্ষাগত পার্থক্য রয়েছে, যে বিষয়গুলো আমরা আজকে জানলাম। তাহলে কোন কোন পার্থক্য? ফিজিক্যাল, ইমোশনাল, ইন্টারেস্টস, ইন্টেলেকচুয়াল, পার্সোনালিটি এবং লার্নিং, সব কিছু মিলেই কিন্তু এই পার্থক্যগুলোকে নির্দেশ করা হয়। ব্যক্তিগত পার্থক্যের কারণটা কি হতে পারে? সবার প্রথমে যেটা, সেটা হচ্ছে হেরিডিটি বা বংশগতি। কোন পরিবারের বাচ্চা, ওই পরিবারের লোকেরা বা ওই পরিবারের যারা রয়েছে তারা কোন পেশার সঙ্গে যুক্ত, তারা ফ্যামিলিতে কতটা থাকে, তারা ফ্যামিলিতে কি অবস্থায় থাকে। কারণ এরকমও অনেক ফ্যামিলি থাকে যেখানে কি সারাদিন সেই বাড়ির যিনি পুরুষ রয়েছেন তিনি বাইরে কাজ করছেন এবং রাতে ড্রিঙ্ক করে বাড়ি ফিরছেন, তাহলে তার পরিবেশটা একরকম হবে। আবার কেউ রয়েছেন যেখানে তোমার হচ্ছে যারা বাইরে কাজ করছেন এবং বাড়িতে এসে কাজটাকে বাড়ির থেকে বাইরে রেখেছেন, দরজার বাইরেই, এবং ঘরে এসে একদম পরিবারটাকে একটা আলাদা রকমভাবে একটা একটা কি বলা যেত এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছেন, তাদের পরিবেশটা আলাদা হবে। ইরেসপেক্টিভলি কেউ যত বেশি বেতন পাক, যত বেশি কামাই করুক, বাট পারিবারিক পরিবেশটা কেমন রাখা হয়েছে সেইটা হচ্ছে একটা বড় ইম্প্যাক্ট করে একটা বাচ্চার মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল সব রকমের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং সব রকমের ডিফারেন্সেসের ক্ষেত্রে। তো এখানে বংশগত ক্ষেত্রে জিনগত একটা বৈশিষ্ট্য রয়েছে, যেখানে উচ্চতা, বুদ্ধি, হাইট, তার বুদ্ধি কেমন হবে, এবং তারপর পরিবেশ, এনভায়রনমেন্ট, সে কোন পরিবেশে থাকছে, কোন পরিবার, কোন বিদ্যালয়, কোন সমাজে সে মিশছে। সে ভালো শিক্ষা যদি পায় তাহলে ভালো বিকাশ হবে, দরিদ্র পরিবেশে যদি থাকে তাহলে পিছিয়ে পড়বে, ঠিক আছে। অর্থাৎ এখানে এটাই ব্যাপারটা হচ্ছে বোঝার যে এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ এবং হেরিডিটি মানে বংশগতি দুটোই কিন্তু একটা বাচ্চার জীবনকে চেঞ্জ করে, ব্যক্তিগত পার্থক্যের ক্ষেত্রে বুঝিয়ে দেয়। যেমন এখানে দেখো বংশগতির ক্ষেত্রে কেমন ডিএনএ, কেমন দেখতে হবে ও, কেমন বুদ্ধি হবে তার, এবং কেমন পরিবেশে সে থাকছে, কোন স্কুলে পড়ছে, কোন পরিবারে সে থাকছে, কোন সমাজে সে মিশছে, ভালো শিক্ষা পাচ্ছে নাকি পিছিয়ে পড়ছে, সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে। এখানে দরিদ্র পরিবেশ বলতে যে বেসিক যে নিডসগুলো, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, যেটাকে আমরা বলি বেসিক নিড, সেই বেসিক নিডগুলোই তার ফিল আপ হচ্ছে না, তাহলে সে তো পিছিয়ে পড়বেই। এরপরে ম্যাচুরেশন বা পরিপক্কতা, এই গ্রোথ, ডেভেলপমেন্ট এগুলো মিলেই কিন্তু ম্যাচুরিটি আসে, পরিপক্কতা আসে।
ঠিক আছে? তো ম্যাচুরেশন বা পরিপক্কতা, সব শিশু একই সময়ে পরিণত হয় না, কেউ আগে হয়, কেউ পরে হয়, অর্থাৎ কেউ অনেক আগেই কারো মধ্যে ডেভেলপমেন্ট চলে আসে, কারো অনেক আগের মধ্যে ম্যাচুরিটি চলে আসে, কেউ আবার একটু দেরিতে ম্যাচিওর হয়। তো পরিপক্কতা এক এক সময় হয় না। নেক্সট আছে শিক্ষা ও অভিজ্ঞতা। অভিজ্ঞতা দক্ষতা বাড়ায়, অর্থাৎ যত বেশি এক্সপিরিয়েন্স হবে তত বেশি তার দক্ষতা বাড়বে, যত বেশি সে প্রবলেম সলভিং করতে পারবে তত বেশি সে নিজের অভিজ্ঞতা বাড়াতে পারবে। সামাজিক ও সাংস্কৃতিক কারণ, অর্থাৎ সোশ্যাল এবং যেটাকে আমরা বলবো কালচারাল, কেমন ভাষায় সে কথা বলছে, কোন পরিবেশে সে মিশছে, কেমন সংস্কৃতি সেখানকার, সমাজের প্রভাব তার মধ্যে আমরা লক্ষ্য করবই। তো সামাজিকভাবে অর্থাৎ সে কিভাবে কথা বলছে, কোন পরিস্থিতিতে মিশছে, কোন সমাজের মধ্যে সে মিশছে, সে তার বাবা মাকে, তার বাড়ির লোককে দেখতে পাচ্ছে কিনা, বা তারা কাদের সাথে মিশছে, কাদের সাথে কথা বলছে, কিভাবে কথা বলছে, সেই সমস্তটাই কিন্তু এখানে ম্যাটার করে। সো এভরি চাইল্ড ইজ ডিফারেন্ট বিকজ এভরি চাইল্ড গ্রোজ থ্রু ডিফারেন্ট ইনফ্লুয়েন্সেস। এখানে ইনফ্লুয়েন্স থাকে একটা বাড়িতে, একটা বাড়ির ইনফ্লুয়েন্স থাকে। একজন বাবা মা যদি সবসময় বাচ্চাদের সামনে মারধর, ঝগড়াঝাটি, মারামারি করতে থাকে, তাহলে সে বাচ্চাটার মধ্যে কিন্তু একটা মেন্টাল ট্রমা তৈরি হবে। আবার যদি একটা বাচ্চা বাবা মায়ের আদর পায় ছোট থেকেই, একটা কেয়ারের মধ্যে থাকে, একটা একটা কজি শেল্টার সে পায় বাবা মার কাছে, তাহলে কিন্তু তার ম্যাচুরেশনটা অন্য রকমের হবে। তো প্রত্যেকের, যেমন আমাদের পায়ের জুতোর মাপ আলাদা, প্রত্যেকের জীবনও আলাদা, তাই প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস যে ব্যাপারটা, সেটাও কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো প্রত্যেকেই। এবার আমরা দেখব শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের গুরুত্ব। শিশুকে বোঝা সহজ হয়, শিক্ষক শিশুর ক্ষমতা বুঝতে পারেন। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কি, যদি একজন টিচার বাচ্চাদেরকে ভালো করে অবজার্ভ করতে পারেন, অবজারভেশন যদি তার ভালো হয়, তাহলে তিনি কিন্তু সবাইকে ভালো করে বুঝতে পারবেন। উপযুক্ত শিক্ষণ পদ্ধতি, তার জন্য প্রয়োজনীয় টিএলএম আমরা ইউজ করব। ঠিক আছে? টিচিং মেথড আমরা সঠিকভাবে ইউজ করব। টিচিং মেথডটা আমরা কি করে ব্যবহার করব? ধরে নাও আজকে কোনো বাচ্চা পিছিয়ে পড়েছে, তাহলে তার জন্য আমি রিমিডিয়াল ক্লাসেস করব। ঠিক আছে? রিমিডিয়াল টিচিং শুধু যে পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য তা কিন্তু নয়, তার থেকে দরকার হচ্ছে যারা এগিয়ে রয়েছে তাদেরকেও দরকার। তার জন্য আমার দরকার কি? ডায়াগনস্টিক টেস্ট। আমি ডায়াগনস্টিক টেস্ট করব। ঠিক আছে? ব্যক্তিভিত্তিক শিক্ষা, অর্থাৎ এই যে বললাম যারা পিছিয়ে পড়েছে তাদের জন্য একরকম, যারা এগিয়ে আছে তাদের জন্য একরকম, আমি চেষ্টা করব তাদেরকে এক্সট্রা করে ক্লাসেস করানোর। মেধা বিকাশ, এবং চেষ্টা করব প্রত্যেকটা বাচ্চা, আজকে যেই বাচ্চাটা 60%-এ রয়েছে, তাকে 90%-এর সঙ্গে আমি কম্পিট করতে বলবো না, তাকে বলবো 60% থেকে কি করে তুমি 65%-এ যাবে সেই দিকে তুমি খাটো, তারপর 65 থেকে 70%-এ কীভাবে যাবে সেভাবে খাটো। অর্থাৎ এটা হচ্ছে নিজের সাথে নিজের লড়াই। ঠিক আছে? সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের সহায়তা নেওয়া। আমরা আগের যে ক্লাসটা করেছি, ঠিক আগের ক্লাসটা, প্লে স্টোর বলছি, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু প্লেলিস্ট করা রয়েছে, তোমরা প্লেলিস্টে গিয়ে সব কিছু একবার ভালো করে দেখে নেবে, ওখানে প্রত্যেকটা ক্লাস পরপর সাজানো রয়েছে। তো ইনক্লুসিভ এডুকেশন মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যেখানে শারীরিকভাবে, মানসিকভাবে অসমান বাচ্চাদের সবাইকে একসাথে পড়ানো হবে, এবং ব্যক্তিগত পার্থক্য মোকাবিলায় শিক্ষকের কিছু ভূমিকা থাকে। ব্যক্তিগত পার্থক্যকে সম্মান করা, কেউ পিছিয়ে আছে তাকে নিয়ে হাসি ঠাট্টা মশকরা করা নয়, তাকে নিয়ে কি করা, তাকে নিয়ে তার প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করা। চাইল্ড সেন্টার্ড এডুকেশন বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন আমরা বলি কখনো কখনো, চাইল্ড সেন্টার্ড বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, শিশু কেন্দ্রিক শিক্ষা আমাদেরকে অনুসরণ করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন, অর্থাৎ কার কোন জিনিসটা প্রয়োজন, কোন বাচ্চার কি ধরনের, যেমন আমি একটা উদাহরণ সবাইকে দিই, যে ক্লাসে 100 মিটার স্প্রিন্টের একটা প্রতিযোগিতা হওয়ার কথা বলা হয়েছে আগামীকাল, মাঠে সবাইকে আসতে বলা হয়েছে। এবার একজন বিকলাঙ্গ বাচ্চা রয়েছে, তাহলে সে কি করবে? তাকে আমি দায়িত্ব দিলাম, একটা শিট, একটা পেন দিলাম, যে তুমি প্রত্যেকের নাম এনলিস্ট করবে, ফার্স্ট সেকেন্ড থার্ড কারা কারা হচ্ছে সেগুলো তুমি টাইমটা এখানে ম্যানেজ করবে। তাহলে কি করলাম? ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন দিলাম আমি। ওই যেই বাচ্চাটা ছিল, যেই বাচ্চাটা তোমার বিকলাঙ্গ ছিল, সে তো দৌড়াতে পারছিল না ওদের সাথে, কিন্তু সে সেই দৌড় প্রতিযোগিতার একজন অংশ হিসাবে নিজেকে যোগ করতে পারলো এই কাজের মাধ্যমে। আবার তোমার ক্লাসরুমে কেউ একজন শ্রবণ প্রতিবন্ধী রয়েছে, কানে কম শুনতে পায় বা কানে শুনতে পায় না, তাকে তুমি লাস্ট বেঞ্চ থেকে ফার্স্ট বেঞ্চে নিয়ে আসো। যেহেতু ওর একটা ইন্দ্রিয় খারাপ রয়েছে, বাকি ইন্দ্রিয়গুলো তার সজাগ সচল রয়েছে খুব বেশি, তাই তোমার লিপ রিড করে ওর চ্যাপ্টার দেখে দেখে কিন্তু অনেকটা বুঝতে পারবে তুমি কি পড়াতে চাইছো। এগুলোকে বলা হবে ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন। এরপর তো রিমিডিয়াল টিচিং, যেটা আমরা বললামই, গ্রুপ অ্যাক্টিভিটি করাতে হবে, পজিটিভ রিইনফোর্সমেন্ট দিতে হবে যে হ্যাঁ তুমি পারবে,
ইউ ক্যান ডু ইট, তোর দ্বারা হবে না, এইটা কখনো বলা যাবে না। ব্যক্তিগত পার্থক্য মোকাবিলায় শিক্ষণ পদ্ধতি, ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন, ব্যক্তি অনুযায়ী শিক্ষা দিতে হবে, রিমিডিয়াল টিচিং করতে হবে, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, শুধুমাত্র থিওরি নয়, অ্যাক্টিভিটি বেসড যে কোনো টপিক। যেমন কিছুদিন আগে কি হলো, কিছুদিন আগে আমরা 5th জুন দেখলাম, আবার সামনে জুলাই মাসেই কি আসছে, অরণ্য সপ্তাহ আসছে। তো এই অরণ্য সপ্তাহতে আমরা কি করতে পারি, অরণ্য সপ্তাহতে 7 দিন ধরে, 1 সপ্তাহ ধরে আমরা বৃক্ষরোপণ করতে পারি, বাচ্চাদের দিয়ে করাতে পারি, এবং ওই অ্যাক্টিভিটিটা করানোর মাধ্যমে তাদেরকে ইম্পর্টেন্সটা বোঝাতে পারি যে গাছ লাগানো কেন দরকার। বোঝা গেছে? কোঅপারেটিভ লার্নিং মানে দলগত শিক্ষা, যেটাকে আমরা বলি পিয়ার গ্রুপিং, পিয়ার গ্রুপ। নেক্সট, ইনক্লুসিভ এডুকেশন, সব শিশুর একত্র শিক্ষা। ব্যক্তিগত পার্থক্যের কিছু সুবিধা কিছু অসুবিধা রয়েছে, যেমন সমাজে বৈচিত্র্য আনে, ডাইভার্সিটি। ঠিক আছে, নতুন আবিষ্কার সম্ভব হয়, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের মাধ্যমে এক একজনের এবিলিটি এক এক রকম, তাই নতুনভাবে কিন্তু করা যাবে। ঠিক আছে, প্রতিভার বিকাশ ঘটে। আর ব্যক্তিগত পার্থক্যের অসুবিধা কি, একসাথে শেখানো কঠিন, শ্রেণীকক্ষে বৈষম্য তৈরি হতে পারে। আচ্ছা, শ্রেণীকক্ষে বৈষম্য কি? কারণ হচ্ছে বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করা, এক এক রকম বাচ্চা থাকবে ক্লাসরুমে, তাদেরকে নিয়ন্ত্রণ করাটা কিন্তু কখনো কখনো কঠিন হয়ে পড়ে। ব্যক্তিগত পার্থক্য বলতে ব্যক্তি বিশেষের মধ্যে বুদ্ধি, আচরণ, আগ্রহ, ব্যক্তিত্ব, দক্ষতা এবং শেখার গতির পার্থক্যকে বোঝায়। আজকে আমরা যে ক্লাসটা করলাম সেটারই সাম আপ এটা, তাই আমি এটাকে আর বারবার এলাবোরেট করতে যাচ্ছি না। এর প্রধান কারণ বংশগতি, পরিবেশ, আমরা বিষয়টা দেখলাম। শিক্ষাক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সব শিশু একইভাবে শেখে না এবং সব শিশু একরকম হয়ও না, তাই শিক্ষককে চাইল্ড সেন্টার্ড এডুকেশন বা ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন ও রিমিডিয়াল টিচিং ব্যবহার করতে হয়। ঠিক আছে, কি আছে, হেমস, হেরিডিটি, এনভায়রনমেন্ট, ম্যাচুরেশন, মানে কি, ম্যাচুরেশন মানে হচ্ছে পরিণমন বা পরিপক্কতা, আর স্কুল বা এক্সপিরিয়েন্স, এটা কজেস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। বোঝা গেল? তাহলে হেরিডিটি, এনভায়রনমেন্ট রয়েছে, তার পরিণমন রয়েছে, এবং স্কুল আর এক্সপিরিয়েন্স রয়েছে, সব মিলে হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। তো টপিকটা কমপ্লিট হয়ে গেল। অবশ্যই জানাবে কেমন লাগলো টপিকটা। এবার হচ্ছে এই টপিক থেকে কি কি কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসে, সেই ধরনের কোয়েশ্চেন আমরা কিন্তু করবো। লাস্ট 15 ইয়ার্সের কোয়েশ্চেন আমরা কিন্তু সলভ করছি। তোমরা কিন্তু ক্লাসগুলোকে আর মিস করো না। আপার প্রাইমারি কিন্তু ভ্যাকেন্সি আসবে সামনেই, যারা নিজেদেরকে তৈরি করছো রেগুলার করতে থাকো, বলবো এই সময় তোমাদের বৃথা যাবে না। ব্যক্তিভেদে শিক্ষার্থীরা, ইন্ডিভিজুয়াল লার্নার্স, একে অপর থেকে আলাদা হয়। 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশন চলছে সেখানে অথবা কমেন্ট সেকশনে জানতে পারবে। অনেকেই বলছে স্যার ক্লাসের নোটিফিকেশন পাচ্ছি না। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে ক্লাস শুরু হওয়ার ঠিক আধা ঘন্টা আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক আছে, তো তোমরা লাইভ জয়েন করতে পারবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বিকাশের হার অনুযায়ী, বা বলতে পারো রেট অফ ডেভেলপমেন্ট। ঠিক আছে, বা পার্সেন্টেজ অফ ডেভেলপমেন্ট অনুযায়ী, যেটাই বলো না কেন। একজন শিক্ষক শিক্ষিকা তার শ্রেণীকক্ষে প্রতিভাবান শিক্ষার্থীদের সক্ষমতা বুঝতে চান। প্রতিভাবান মানে যারা হচ্ছে ইন্টেলিজেন্ট, ঠিক আছে, যারা ইন্টেলিজেন্ট বাচ্চা, তাদের কি বুঝতে চান, সক্ষমতা বা ইবিলিটি বুঝতে চান। নিম্নলিখিত কোনটি তার উদ্দেশ্য সাধনে অনুসরণ করা উচিত নয় বলেছে, নট, শুড নট। কি হবে, অপশনসগুলো ভালো করে পড়ো। আমি অপশনসগুলো পড়ছি না, কোনটা সঠিক উত্তর হবে তোমরা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাও। সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, প্রতিভাবান শিশুদের বিশেষ মনোযোগ দেওয়ার জন্য তাদের সহপাঠীদের থেকে আলাদা করা। এটা কিন্তু উচিত নয়, তাহলে কিন্তু ইনক্লুসিভ এডুকেশন যেটা রয়েছে সেটা কিন্তু তাহলে এখানে ব্যর্থ হয়ে গেল বা ব্যাহত হলো। ঠিক আছে, ইনক্লুসিভ এডুকেশন কি বলছে, সবাইকে একসাথে নিয়ে শেখানো, এবং সেখানে গ্রুপ লার্নিং বা পিয়ার লার্নিং এর ব্যাপারটা কিন্তু বলেছে। ঠিক আছে, নেক্সটে আসি নাম্বার 3, প্রতিভাবান শিশুরা বা শিক্ষার্থীরা যারা গিফটেড স্টুডেন্টস, তাদের সক্ষমতা বুঝতে পারে যখন, এটা সিটেট 2012-তে এসছে। কখন হবে, গিফটেড বাচ্চা তারা অন্য শিক্ষার্থীদের থেকে আলাদা আলাদা করে না, কোচিং ক্লাসে যোগদান করে না, মাঝে মাঝে পরীক্ষা নেয় না, তারা অন্য শিক্ষার্থীদের থেকে শিখবে। অপশন নাম্বার এ, মানে তারা সবসময় শিখতে চাইবে। তাদের মধ্যে কি থাকবে, একটা সৃজনশীল ভাব থাকবে, একটা সৃজনশীলতা থাকবে, বা তাদের মধ্যে একটা সবকিছু শেখার একটা ইচ্ছা থাকবে, উদ্গ্রীবতা থাকবে।
প্রতিভা সম্পন্ন শিক্ষার্থীরা যারা গিফটেড স্টুডেন্টস, সিটেট নভেম্বর 2012, একজন ভালো মানুষ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সাধারণ শারীরিক দুর্বল এবং সামাজিক মিথস্ক্রিয়ায় পারদর্শী নয়, বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের শিক্ষকদের পছন্দ করে না, কোনো রকম সাহায্য ছাড়া তারা তাদের সক্ষমতা বুঝতে পারে। যারা গিফটেড তারা কিন্তু সাহায্য ছাড়াই করতে পারে। অপশন নাম্বার ডি। হ্যাঁ, এক্ষেত্রে টিচার ফ্যাসিলিটেটর হতে পারে ইন সাম কেসেস, বাট তারা বাচ্চারা নিজেরাই কিন্তু শিখে ফেলে, অর্থাৎ বুঝতে শেখে। নেক্সট, নিম্নলিখিত কোনটি প্রতিভাবান শিশুদের সবথেকে উপযুক্ত কার্যকলাপ? সিটেট নভেম্বর 2012, কোনটা সবথেকে উপযুক্ত সুইটেবল কার্যকলাপ? প্রদত্ত বিষয় অনুসারে একটি মূল নাটক লিখতে পারা, প্রতি 5টি অধ্যায় শেষে অনুশীলনের বিষয়গুলি সমাধান করা, শিক্ষক দিবসে প্রতিভাবান শিক্ষার্থীদের দিয়ে শ্রেণীকক্ষে শিক্ষাদান, সদ্য হয়ে যাওয়া বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত প্রবন্ধ লিখতে পারা। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ, প্রদত্ত বিষয় অনুসারে একটি মূল নাটক লিখতে পারা। প্রদত্ত বিষয় অনুসারে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ক্রিয়েটিভিটি, নিজে থেকে তৈরি করা কোনো কিছু একটা। নেক্সট আসবো নাম্বার 6, ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের জ্ঞান শিক্ষকদের সাহায্য করে। সিটেট নভেম্বর 2012, ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের জ্ঞান শিক্ষকদের সাহায্য করে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমে অনীহা শ্রেণীকক্ষের সঙ্গে মানিয়ে না নেওয়ার প্রধান কারণ এই বিষয়টি বুঝতে পারা। ব্যক্তিগত পার্থক্যের জন্য শিক্ষার্থীরা ব্যর্থ হয় তা গ্রহণ করতে পারা। শিক্ষকদের একটি শিক্ষাদান পদ্ধতি তৈরি করতে হবে, সকল ছাত্রছাত্রীরা যাতে সমানভাবে উপকৃত হয়, নাকি সকল ছাত্রছাত্রীর ব্যক্তিগত প্রয়োজন বুঝে সেই অনুসারে শিক্ষাদান করতে হবে। আমরা রিমিডিয়াল ক্লাসেসটা যেটা জানলাম, কার কি প্রয়োজন সেই অনুযায়ী করা উচিত, তাহলে অপশন নাম্বার ডি। 80 নম্বর 7, শিখনে অক্ষম শিশুদের, সেপ্টেম্বর 2025। আচ্ছা, এই অক্ষমতা বিষয় নিয়ে আমাদের কিন্তু একটা আলাদা ক্লাস থাকবে, যেখানে ডিসলেক্সিয়া, ডিসপ্রাক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, তারপর হচ্ছে নন ভার্বাল একটা কি যেন রয়েছে, হ্যাঁ এনভিডি সম্ভবত, নন ভার্বাল ডিসএবিলিটিস, তো ওটা আমরা করব এক এক করে সবগুলো, ওটা একটা আলাদা ক্লাস রেখেছে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওখান থেকে প্রত্যেকবার একটা দুটো কোয়েশ্চেন আসেই। তো শিখনে অক্ষম শিশুদের কি হবে এটা সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অক্ষর ও বর্ণমালার মধ্যে পার্থক্য বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, শিক্ষামূলক কার্যক্রমে, এডুকেশনাল প্রোগ্রামে প্রতিভাবান শিশুদের যে বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় তা হলো সিটেট সেপ্টেম্বর 2016। কি হবে? আক্রমণাত্মক আচরণ নিয়ন্ত্রণ করা, শিশুদের মানদণ্ড অনুযায়ী তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার দেওয়া, জ্ঞানের বিকাশে স্মরণের উপর জোর দেওয়া, প্রতিভাবান শিশুদের চিন্তনকে উদ্দীপিত করা এবং বিমূর্ত চিন্তনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। কারেক্ট অ্যান্সার হবে প্রতিভাবান শিশু যারা রয়েছে, যারা ইন্টেলিজেন্ট বাচ্চা রয়েছে, যারা গিফটেড রয়েছে, তাদেরকে তাদের চিন্তনকে উদ্দীপিত করা এবং বিমূর্ত চিন্তনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। বিমূর্ত চিন্তন কোনগুলো? যেগুলো হচ্ছে আমরা বলতে পারি, যেগুলো হচ্ছে অপার্থিব, বা যেটাকে আমরা বলতে পারি যে আমরা বলি না কখনো কখনো যেই সমস্ত বিষয়গুলো আর্থলি নয়, ঠিক আছে, যেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট, সেগুলো। নেক্সট, বিদ্যালয়ে ব্যক্তিগত বৈষম্যযুক্ত বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস শিশুদের শিক্ষাদানে শিক্ষকদের যা থাকা প্রয়োজন তা হলো সিটেট ডিসেম্বর 2018, শিক্ষকদের কি থাকা প্রয়োজন? সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, নির্দিষ্ট ব্যক্তি বৈষম্যের ক্ষেত্রে শিশুদের পাঠদানের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ বা প্রশিক্ষিত হতে হবে, অর্থাৎ যে টিচিং এবিলিটি সেটাকে ভালো করে বাড়াতে হবে। এরপর নম্বর 10, বহুভাষিক শ্রেণীকক্ষে নিম্নলিখিত কোন দৃষ্টিভঙ্গিটি আদর্শ? বহুভাষিক মানে মাল্টিলিঙ্গুয়াল, মাল্টিলিঙ্গুয়াল যেটা বহুভাষিক, ঠিক আছে, মাল্টিলিঙ্গুয়াল বা বহুভাষিক শ্রেণীকক্ষে নিম্নলিখিত কোন দৃষ্টিভঙ্গিটি আদর্শ? কোনটা আদর্শ বা বলা যেতে পারে কোনটা সঠিক? অবশ্যই অপশন নাম্বার সি, শিক্ষকদের সব ভাষার প্রতি শ্রদ্ধা রেখে শ্রেণীকক্ষে একটা আদর্শ পরিবেশ তৈরি করা, যাতে প্রত্যেকেই সেইভাবে নিজেদেরকে সেই মোতাবেক করে নিতে পারে। প্রতিভাবান শিক্ষার্থীদের সফল অন্তর্ভুক্তকরণে শিক্ষক নিম্নলিখিত কোন কৌশলটির ব্যবহার করবেন না বলেছে? বৈচিত্র্যপূর্ণ দিকগুলিকে প্রকাশ করার অনুমতি দেওয়া,
পাঠ্যক্রমের সঙ্গে সহচর্য রেখে ছাত্রছাত্রীদের উন্নত মানের কাজ প্রদান করা, শিক্ষক কেন্দ্রিক পাঠ্যক্রম বাস্তবায়িত করা, শিক্ষার্থীদের নিজের পছন্দ অনুযায়ী প্রজেক্ট করার অনুমতি দেওয়া। সঠিক উত্তর শিক্ষা কেন্দ্রিক পাঠ্যক্রম বাস্তবায়িত করা, যেহেতু করবেন না বলেছে। বুঝতে হবে যেখানে নট আছে, যেখানে এক্সেপ্ট আছে, এগুলো কিন্তু বুঝে নিতে হবে, তারা কোশ্চেনের মানেটা একদম পুরোটাই চেঞ্জ করে দেবে। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি শিক্ষার্থীদের পড়ার অক্ষমতার সংকেত নয়? মানে পড়ার অক্ষমতা, ডিসএবিলিটি অফ রিডিং, অক্ষর ও শব্দ চিনতে পারা, স্পষ্ট ও দ্রুত পড়া, শব্দ এবং ধারণা বুঝতে পারা, নাকি উচ্চারণের সঙ্গতি? সংকেত নয় বলেছে, তাহলে শব্দ ও ধারণা বুঝতে পারা, বুঝতে পারা, আর এখানে পড়ার কথা বলেছে, তাহলে দুটো আলাদা হয়ে গেল। ঠিক আছে, এবং নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে কি ডিসলেক্সিয়া, ডিসলেক্সিয়ার সঙ্গে যে অক্ষমতা সম্পর্কযুক্ত সেটি কি? ঠিক আছে, সেটি কি? পড়া, বলা, বলা শোনা নাকি শোনা? ডিসলেক্সিয়া হচ্ছে রিডিং ডিসএবিলিটি, তো অপশন নাম্বার এ পড়া। আচ্ছা, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকছে, সেটা হচ্ছে ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া বলতে হবে এটা কিসের অসঙ্গতি। অপশনসগুলো এগুলোই থাকলো, পড়া, বলা, বলা শোনা নাকি শোনা। ঠিক আছে, তো নিচে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং প্রত্যেককে জানিয়ে রাখি আমাদের কিন্তু 25 তারিখ থেকে 25শে জুন থেকে আমাদের নতুন আপার প্রাইমারি ব্যাচ শুরু হচ্ছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। ঠিক আছে, আমাদের একদম নতুনভাবে শুরু হচ্ছে এই ব্যাচ, পরীক্ষা পর্যন্ত চলবে, যেখানে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিস্তারিত ক্লাস, সেই ক্লাসের পিডিএফ নোটস, এমসিকিউ নোটস, সিটেট ও অন্যান্য রাজ্যের বিগত বছরগুলির প্রশ্নের সমাধান, নিয়মিত মক টেস্ট, অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস, সহজ ভাষায় গভীরভাবে সমস্ত কিছু আলোচনা, পরীক্ষাভিত্তিক স্ট্র্যাটেজি, শর্টকাট ট্রিক্স, সব কিছু সেখানে কিন্তু করানো হবে। ক্লাস তোমরা মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট যে কোনো যন্ত্রের মাধ্যমে করতে পারবে। এই ব্যাচে ভর্তির জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর আপার প্রাইমারি ব্যাচ লিখবে 9564345236 হোয়াটসঅ্যাপ করে। ঠিক আছে, ব্যাচের ফিজ অবশ্যই 999, এটা ওয়ান টাইম পেমেন্ট, পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি। ঠিক আছে, এটা ওয়ান টাইম পেমেন্ট অনলি, পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি, তোমরা জয়েন করতে পারো। আর যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি একসাথে প্রস্তুতি নিচ্ছ, তারা আমাদের টেট কম্বাইন্ড ব্যাচে যুক্ত হতে পারো, সেটার ফিজ মাত্র 1199 পে করলে দুটো ব্যাচে কিন্তু হয়ে যাবে। তোমরা সেই ব্যাচটা জয়েন করতে পারো, আমাদের এই ব্যাচটা 11 তারিখ থেকে শুরু হয়েছে। ঠিক আছে, 5 তারিখ না 11 তারিখ থেকে, তো তোমরা চাইলে জয়েন করে নিতে পারো। এবং আমাদের এই ক্লাসেসগুলো কেমন লাগছে জানিও অবশ্যই কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।